লোকেশনে বহনে বা সংরক্ষণে নিশ্চিন্তে ব্যবহার করুন নানান সাইজের আরএফএল কার্গো বক্স। জায়গা হিউজ, অনেক ইউজ। পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে গণতন্ত্র, বললেন খালেদা জিয়া। আবারও ডিসেম্বরে নির্বাচনের দাবি বিএনপির। সব নয়, ডিসেম্বরে নির্বাচন চায় নির্দিষ্ট একটি রাজনৈতিক দল। জাপানে নিক্কেই ফোরামে প্রধান উপদেষ্টা। গণহত্যায় দল হিসেবে আওয়ামী লীগের বিচারের পথ খুলল, মিলেছে ছাত্র জনতার উপর হামলার প্রমাণ। ঢাকা সহ সারা দেশে ঝড় বৃষ্টি থাকবে আরও 3 দিন। যোগাযোগ বিচ্ছিন্ন উপকূলের বহু এলাকা। ইশরাকের শপথ ইস্যুতে ইসিকে তুলোধুনো আপিল বিভাগের। কাল থেকে আবারও আন্দোলনের হুঁশিয়ারি। বিসিবি সভাপতির বিরুদ্ধে 8 পরিচালকের অনাস্থা, পদত্যাগ না করার সিদ্ধান্ত ফারুক আহমেদের। আমন্ত্রণ চ্যানেল 24 এর সন্ধ্যা 7টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি শান্তা শারলিন এবং রহমান রাশেদ। আরএফএল গ্যাস্টো এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার খরচ বাঁচায় 25%। পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে গণতন্ত্র। জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেয়া বক্তব্যে একথা বলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। একই অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান আবারও ডিসেম্বরে নির্বাচনের দাবি তোলেন। যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন, সেই গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে। খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব। এই হোক সেই জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার। আমরা দাবি করেছি ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে, তবে আমি এটাও মনে করি বিভিন্ন বিষয় বিবেচনা করে সংস্কার প্রস্তাব শেষ করে, যেহেতু কম বেশি সকল বিষয় অধিকাংশ দলগুলোর মধ্যে একমত রয়েছে, ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। গণতন্ত্র উত্তরণের জন্য অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। জাপানে নিক্কেই ফোরামে এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলেন যে সব রাজনৈতিক দল নয়, একটি সুনির্দিষ্ট দল নির্বাচনের দাবি করছে। তিনি এ সময় দাবি করেন তার কোনো রাজনৈতিক অভিলাষ নেই, বরং নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছেই ক্ষমতা হস্তান্তর করতে চান। নিক্কেই ফোরামে অংশ নিতে জাপান সফর করছেন প্রধান উপদেষ্টা। সফরের দ্বিতীয় দিন বক্তব্য দেন তিনি। বক্তব্যের শুরুতেই ডক্টর ইউনুস বলেন, বিশ্ব প্রতিনিয়ত অশান্ত হয়ে উঠছে, এক অনিশ্চিত সময় পার করছে পুরো পৃথিবী। Conflicts are erupting in regions in Asia and beyond, with peace becoming elusive. Wars and man-made conflicts are destroying the lives and livelihood. গেল বছরে গণঅভ্যুত্থান বিষয়ে তিনি বলেন, বাংলাদেশে পরিবর্তন এসেছে, আর এই পরিবর্তন ভুল সংশোধন করার। তাই জনগণের আকাঙ্ক্ষা এবং স্বপ্ন পূরণের জন্য ন্যায় বিচার, সাম্য, স্বাধীনতা এবং মর্যাদা নিশ্চিত করতে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। We are working hard to fulfill the dreams and aspirations of our people, to ensure justice, equality, freedom, and dignity of people, and prepare for a free, fair, and credible election, aiming at a smooth transition to democracy. তিনি বলেন,
অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় এশিয়ার দেশগুলো একসাথে কাজ করতে পারে, এজন্য 7 দফা প্রস্তাবনা দেন। আরেকটি অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা জানান, সংস্কার, বিচার এবং নির্বাচন তাদের মূল এজেন্ডা। এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে হবে নির্বাচন। ডক্টর ইউনূস জানান, সব দল নয়, একটি নির্দিষ্ট দল দ্রুত নির্বাচন দাবি করছে। We have to wait 6 months more. So that's what we're doing. There are opinions that some have said, let's get it out, get the election done, and then over to the politicians. So that's one view. That's why the politicians are looking for. Not all political parties, just one particular. So that's about what's happening. আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। রাজনৈতিক সিদ্ধান্তে নিরস্ত্র ছাত্র জনতার উপর হত্যা নির্যাতনের সুনির্দিষ্ট প্রমাণ জমা হয়েছে ট্রাইব্যুনালে। তাই গণহত্যায় জড়িত দল হিসেবে আওয়ামী লীগ সহ 14 দলের বিচারের কথা উঠে এসেছে ট্রাইব্যুনালে দাখিল হওয়া প্রথম প্রতিবেদনে। চ্যানেল 24 এর হাতে আসা সেই প্রতিবেদনের বিস্তারিত জানাচ্ছেন মাসুদুর রহমান। 2024 জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলন চলাকালে তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, তার সরকারের মন্ত্রী, এমপি সহ 14 দলীয় জোট নেতাদের দলগত সিদ্ধান্তে দেশব্যাপী চলে হত্যা নির্যাতন। আইন সংশোধনের পর ট্রাইব্যুনালে চাংখারফুল মামলার প্রথম তদন্ত প্রতিবেদনে উঠে আসে অপরাধী সংগঠন হিসেবে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন এবং 14 দলীয় জোটের দায়। প্রতিবেদনে বলা হয়, 14 জুলাই সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের উস্কে দেন এবং পরে আন্দোলনকে দমনে ড্রোন, হেলিকপ্টার ও মরণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেন শেখ হাসিনা। তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জানানো হয়, আন্দোলন দমাতে ছাত্রলীগ, যুবলীগকে নির্দেশ দেওয়ার কথা। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? প্রতিবেদনে উল্লেখ করা হয়, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উস্কে দেন ছাত্রলীগকে। 20 জুলাই গণভবনে অনুষ্ঠিত 14 দলীয় জোটের সভা শেষে আন্দোলনকারীদের দেখামাত্র গুলির নির্দেশনা দেওয়ার কথা জানান ওবায়দুল কাদের। 14 দলীয় জোটের বিভিন্ন সভায় কারফিউ জারি সহ আন্দোলন প্রতিহতের দলগত সিদ্ধান্ত হয়। এটা অবশ্যই কারফিউ এবং এখানে শুট এট সাইটও আছে। ট্রাইব্যুনালে দেয়া প্রথম এই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, দলগত এসব মানবতাবিরোধী অপরাধ জাতিসংঘ সহ বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক সংস্থা কর্তৃক অনুসন্ধানে প্রমাণিত। একই সাথে জোটগত ও রাজনৈতিক সিদ্ধান্তে নিরস্ত্র ছাত্র জনতার উপরে যে মানবতাবিরোধী অপরাধ সংগঠন করেছে তার সুনির্দিষ্ট প্রমাণ মিলেছে ট্রাইব্যুনালের প্রতিবেদনে, যা অপরাধী সংগঠন হিসেবে গণ্য করা শামিল। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। গভীর নিম্নচাপের প্রভাবে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে উপকূলের অনেক এলাকা। আবহাওয়া অফিস জানায় যে বৃষ্টি থাকবে আরও 3 দিন। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার ভোরে বঙ্গোপসাগরে সৃষ্টি হয় নিম্নচাপ, ফলে উত্তাল হয়ে ওঠে সমুদ্র। উপকূলে বাড়তে থাকে বৃষ্টির পরিমাণ। গতকালকে পানিতে নেমেছে, আজকে যেহেতু লাল পতাকা দিয়ে দিচ্ছে সেজন্য আমরা পানিতে নামতেছি না। কক্সবাজারে বড় বড় ঢেউ আছড়ে পড়ে তীরে, আর কুয়াকাটায় পানির তরে ভেসে যায় সৈকতের বিভিন্ন জিনিসপত্র। জোয়ারে তলিয়ে যায় নোয়াখালীর পর্যটন কেন্দ্র, নিঝুম দ্বীপ সহ হাতিয়ার বেশিরভাগ এলাকা। বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা। দুর্ভোগে পড়েন অন্তত 30,000 মানুষ। বিপাকে পড়তে হয় গবাদি পশু নিয়ে। কেউ কেউ চলে যান সাইক্লোন শেল্টারে। টানা বর্ষণ আর গভীর নিম্নচাপের কারণে বরগুনায় অস্বাভাবিকভাবে বাড়ে জোয়ারের পানি। প্লাবিত হয় নিচু এলাকার ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান। তলিয়ে যায় ফেরির গ্যাংওয়ে। আবহাওয়া অফিস বলছে, গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবার আশঙ্কা নেই, আর বৃষ্টিপাত চলবে 1 জুন পর্যন্ত। বৃষ্টিপাত আরও 2 দিন অব্যাহত থাকতে পারে এবং 1 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হবে। 1 তারিখের পর বৃষ্টিপাতের তীব্রতা অনেকটাই কমে যাবে
এখন যে নিম্নচাপটি রয়েছে সেটি শক্তিমাত্রা আরেকটু অর্জন করতে পারে, কিন্তু এই নিম্নচাপটি শক্তিমাত্রা অর্জন করে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কোনো সম্ভাবনা নেই। আবহাওয়ার বিষয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্য গুরুত্ব না দেওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট অধিদপ্তর। নাদিম হোসেন, চ্যানেল 24। আবহাওয়া পরিস্থিতি জানাতে আমাদের সহকর্মীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হচ্ছেন। কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন আজিম নিহাদ এবং বরগুনা থেকে আবু জাফর সালেহ। আজিম নিহাদের কাছে শুরুতে যাই। নিহাদ, বিশেষ করে শুক্র শনিবারকে সামনে রেখে পর্যটকরা কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় করেন, এমন যে আবহাওয়া চলছে, বলা হচ্ছে যে আরো 2-3 দিন থাকবে, কি প্রভাব বিস্তার করছে সেখানে? বৈরী আবহাওয়া নামতে দিচ্ছে না, প্রশাসনের পক্ষ থেকে বারণ করা হচ্ছে, নানা ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও তাদের আটকানো যাচ্ছে না। তবে যে পরিমাণ পর্যটক আমরা গত কয়েক সপ্তাহ জুড়ে যেটি দেখেছিলাম মৌসুমের পরে, যে প্রতি সপ্তাহকে কেন্দ্র করে যে পরিমাণ পর্যটক কক্সবাজারে আসে সেটার আংশিক এবারে আসে নাই, কারণ এই বৈরী আবহাওয়ার মধ্যে অনেকেই দূরের জার্নি করতে চায় না। সে কারণে হয়তো হোটেল মালিকরা যেটি বলছেন যে তাদের ধারণা যে এই বৈরী আবহাওয়ার কারণে এই সপ্তাহে তারা পর্যটকের দেখা পাবে না। তবে ঈদের পরে যে সময়টা আছে সেটার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। তবে এখন পর্যন্ত আমরা এই কিছুক্ষণ আগ পর্যন্ত প্রবল আকারে বর্ষণ হয়েছিল কক্সবাজারে, সে কারণে ইতিমধ্যে শহরের বিভিন্ন জায়গায় পানিবন্দী হয়ে গেছে এবং কক্সবাজারে যেহেতু এখন জোয়ারের টাইম, ফলে কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ সহ বেশ কিছু নির্মাঞ্চল যেগুলো ইতিমধ্যে প্লাবিত হয়েছিল দুপুরের দিকে, এখন আবার নতুন করে পানি ঢুকছে সেখানে। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে পরিস্থিতি মোকাবেলার জন্য তারা বিভিন্ন ধরনের টিম প্রস্তুত রেখেছেন। কিন্তু মহেশখালীতে যেই দুপুরের চিত্র আমরা দেখতে পেয়েছিলাম, সেখানে জোয়ারের সময় বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছিল এবং এর মধ্যে একজন মারাও গেছেন। সেখানে কিন্তু কোনো ধরনের সহযোগিতা তারা পায়নি এবং সেখানে লোকজন অনেক দীর্ঘ সময় ধরে পানিবন্দী ছিল। পরে জোয়ার কমে যাওয়ার পরে ধীরে ধীরে বাটার সময় পানি সেখান থেকে নেমে যায়। এখনো পর্যন্ত সেন্ট মার্টিনের সাথে দ্বীপের এই যে একমাত্র বৈরী আবহাওয়া বা এই পরিস্থিতি না কাটা পর্যন্ত তাদের সাথে যোগাযোগ ঠিক করা যাবে না এবং সব মিলিয়ে এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে এবং কুতুবদিয়াতে একটি ট্রলার ডুবির ঘটনা আছে, ট্রলার ডুবির ঘটনা, সেখানে 9 জন নিখোঁজ হয়েছে। বাকি সব মিলিয়ে এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক রয়েছে। আচ্ছা, আজিম নিহাদ আমাদের সাথে কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন। কক্সবাজারের পরে এবার আমরা বরগুনার চিত্র জানতে চাইবো। আবু জাফর সালেহ রয়েছেন সেখানে, ওখানকার আবহাওয়া পরিস্থিতি জানাবেন এবং সেই সাথে জানাবেন যে বর্ষণ কেমন হচ্ছে। সারা দেশেই তো আমরা বৃষ্টিপাত দেখছি, বরগুনার অবস্থা কি? শান্তা, গতকাল থেকে যে মুষলধারে যে বৃষ্টি, আসলে সে বৃষ্টি সন্ধ্যা পর্যন্ত ছিল, কিছুক্ষণ আগে, এখন এই মুহূর্তে যদিও বৃষ্টি নেই। তবে আর যে বিষয়টি হচ্ছে যে আজকে কিন্তু যে নিম্নচাপের ফলে কিন্তু বরগুনার উপকূলে জোয়ারের পানি কিন্তু বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং এই মুহূর্তে আছি আমি বড়ইতলা ফেরিঘাট, অর্থাৎ আমি যে জায়গাটিতে আছি এখানে কিন্তু আজকে দুপুরে যে জোয়ারের পানি, সে জোয়ারের পানি কিন্তু বিপদ সীমার 48 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং এখানকার যে অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট অর্থাৎ কোমর সমান পানিতে প্লাবিত হয়েছিল। এ সময় কিন্তু আসলে যারা এখানকার যে যাত্রী খেয়া পারাপার বা যা ফেরি পারাপার, ফেরি কিন্তু প্রায় 3 থেকে 3.5 ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল। আর যে মানুষের যে ভোগান্তি, সে ভোগান্তিকে কিন্তু চরম আকারে পৌঁছেছিল অর্থাৎ দুপুরের দিকে। যদি এই মুহূর্তে জোয়ার নেই, এই মুহূর্তে ভাটা চলে, তো রাতে আবারও জোয়ার হবে। সে জোয়ারে কিন্তু আবারও প্লাবিত হবে, অর্থাৎ এই যে জোয়ারের পানি হয়তো বৃদ্ধি পাবে, সেটি আসলে কতটা বৃদ্ধি পায় সেটা আসলে নির্ভর করবে যে যদি আবহাওয়ার উপরে যে কতটা বৃদ্ধি পাবে। আর যে বিষয়টি বলছেন যে আমি পানি উন্নয়ন বোর্ড একটি সূত্রে যে বিষয়টি জানিয়েছে, অর্থাৎ গতকাল সকাল 9টা থেকে আজ সকাল 9টা পর্যন্ত 63 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আসলে বরগুনায় কিন্তু বেড়িবাঁধ রয়েছে, প্রায় 805 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এখানে কিন্তু বেশ কিছু এলাকা ঝুঁকিপূর্ণ রয়েছে। তবে এখন পর্যন্ত কোথাও কোনো আসলে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা কোনো দুর্ঘটনা এরকম কোনো খবর পাওয়া যায়নি, শুধু আসলে জোয়ারের পানি এবং বৃষ্টিপাত যেটি রয়েছে। তো যদি কোথাও বেড়িবাঁধ বা কোথাও যদি বেড়িবাঁধ ভেঙে না যায়, তাহলে হয়তো বা বেশি ধরনের কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, এমনটাই আসলে যেটি উপকূলের মানুষজন জানিয়েছেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক আসলে পর্যবেক্ষণ করা হচ্ছে। এই ছিল বরগুনা থেকে সর্বশেষ। ধন্যবাদ সালেহ, আবু জাফর সালেহ বরগুনা থেকে যুক্ত হয়েছেন। আমরা রাজধানীতেও ফিরে আসতে চাই। যে আপনারা জানেন যে সারা দিনে সকাল থেকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট আমরা লক্ষ্য করেছি। যারা সকালে বের হয়েছেন কাজের প্রয়োজনে তারাও জানেন। আহমেদ সোহাগ,
অবস্থান করছেন কোথায় এই মুহূর্তে একটু জানাবেন, যে সড়কগুলো আপনি ঘুরে দেখেছেন এই মুহূর্তে যানজটের পরিস্থিতি কি? রাশেদ, আমি এখন বিজয় সরণিতে আছি এবং প্রায় সারা দিন ধরে আমি ঢাকার বিভিন্ন সড়কগুলোতে থাকার চেষ্টা করেছি এবং দেখেছি সবগুলো সড়কেই কিন্তু আজকে এই ভারী বৃষ্টিপাতের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এখন আমরা বৃষ্টির একটু কম দেখতে পাচ্ছি, অর্থাৎ বৃষ্টির একটু হালকা বৃষ্টি আছে, তবে যানজট কিন্তু অন্যান্য দিনের তুলনায় আজ যেহেতু অফিস আওয়ার শেষ হয়েছে এখন মাত্র কিছুক্ষণ হলো, মানুষ কিন্তু তীব্র ভোগান্তির মধ্যে আছে। আমরা যারা কর্মের তাগিদে ঢাকার সড়কে নেমেছিলেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, অধিকাংশই কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে অন্যান্য দিনের তুলনায় আজকে যে যানজট সেটা কিন্তু অনেকে বেশি। এবং আমরা দেখেছি সকালবেলা থেকে যারা এই পর্যন্ত কর্মের তাগিদে ঘর থেকে বের হয়েছে তারা কিন্তু অনেকেই অফিসে পৌঁছেছেন কিছুটা কাক ভেজা হয়ে, আবার ফেরার পথেও কিন্তু অনেকেই দেখতে পাচ্ছি যে বলা যায় একদম কিছুটা কাক ভেজা হয়ে তারা বাড়িতে ফিরছেন। আপনি জানেন যে বঙ্গোপসাগরে উত্তর এবং পশ্চিমাঞ্চলে যে লঘুচাপটি সৃষ্টি হয়েছিল সেটি কিন্তু আজ ভোর থেকে নিম্নচাপে রূপ নিয়েছে এবং যার ফলে কিন্তু দেশের দক্ষিণাঞ্চলীয় যে 4টা বিভাগ রয়েছে, বিশেষ করে বরিশাল, খুলনা, চট্টগ্রাম এবং এর সাথে হচ্ছে ঢাকা বিভাগে কিন্তু প্রায় সবগুলো জেলায় ভারী এবং মাঝারি বৃষ্টিপাত হয়েছে, যার তুলনায় যার একটি স্রোতই কিন্তু আমরা দেখতে পেয়েছি ঢাকা শহরে রয়েছে। কর্মব্যস্ত এই ঢাকা শহরের সাধারণ মানুষের মধ্যে কিন্তু এই কর্মে বিশেষ করে যারা দিনমজুর রয়েছে এবং যারা খেটে খাওয়া মানুষ রয়েছে তাদের কিন্তু ব্যাপক ভোগান্তি পোহাতে হয়েছে। আমরা কিন্তু রিক্সা চালক থেকে শুরু করে যারা সড়কে বিভিন্ন সবজি বিক্রি করেন তাদের সাথে কথা বলেছি, তাদের জীবনে কিন্তু ব্যাপক দুর্ভোগ দেখেছি। রাশেদ, সবাই অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন রাজধানী ঢাকা এবং ঢাকার বাইরের বিভিন্ন প্রান্ত থেকে, আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছিলেন তারা। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। অন্য প্রসঙ্গ, ইশরাক হোসেনের শপথ ইস্যুতে নির্বাচন কমিশনকে সাংবিধানিক ক্ষমতার স্মরণ করিয়ে দিলেন দেশের সর্বোচ্চ আদালত। এই দিন ইসির ভূমিকার তীব্র সমালোচনা করে আপিল নিষ্পত্তি করেন আপিল বিভাগ। আইনজীবীরা বলছেন যে এখন সাংবিধানিকভাবে ইশরাকের শপথ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে ইলেকশন কমিশন। এদিকে শপথ না পড়ালে কাল থেকে আবার আন্দোলনের হুঁশিয়ারি দিলেন ইশরাক হোসেন। কয়েক সপ্তাহ ধরে আলোচনায় মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ। শুধু আদালত নয়, রাজনীতিতেও চলে কথার লড়াই, অথচ আইনি কিংবা রাজনৈতিক বিতর্কে পুরোটা সময় নীরব থেকেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ইশরাক হোসেনের মেয়র ইস্যুতে কাঠগড়ায় দাঁড় করানো হয় নির্বাচন কমিশনকে। সাংবিধানিক দায়িত্ব পালনে ইসির ভূমিকা উদ্বেগজনক বলেও মন্তব্য করেন আপিল বিভাগ। স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ম্যান্ডেট থাকলেও ইসি কেন আইন মন্ত্রণালয়ের মতামত চাইল তা নিয়েও প্রশ্ন তোলা হয়। পরে নিষ্পত্তি করা হয় ইশরাকের শপথ নিয়ে লিপ্ট আপিল। এই নিয়ে এখনও পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন আইনজীবীরা। ইলেকশন কমিশন স্থানীয় সরকার নির্বাচন সহ যত নির্বাচন আছে, নির্বাচন পরিচালনার বিষয় সম্পূর্ণ স্বাধীন, সে সংবিধান দ্বারা পরিচালিত হবে। তিনি সংবিধানের সীমারেখার মধ্যে কাজ করবেন, এই জন্য তাকে কারো দ্বারস্থ হতে হবে না। আজকে যে আদেশটা হলো, মামলাটা তাদের লিভ দেয়নি, লিভ গ্র্যান্ট করে নেই, কোনো স্থগিতাদেশ দেয় নেই এবং নিষ্পত্তি করেছে বলছে যে নির্বাচন কমিশনই সিদ্ধান্ত চূড়ান্ত হবে। তবে রিটকারীর আইনজীবী বলছেন মেয়াদ শেষ হয়ে যাওয়ায় শপথের সুযোগ নেই। যে নির্বাচনটাকে উনি অবৈধ চাইলেন, সেই অবৈধ নির্বাচনের নির্বাচিত মেয়র হিসেবে নিজেকে ডিক্লারেশন চাইলেন, অথচ আইনে আছে 30 দিনের পরে এরকম কোনো সংশোধন অ্যালাউ করা যায় না। আমরা আশা করব ইলেকশন কমিশন যথাশীঘ্র এটার বিরুদ্ধে আপিল দায়ের করবে। এদিকে সকাল থেকে নগর ভবনের সামনে বিক্ষোভ করেন ইশরাকের কর্মী সমর্থকরা। সেখানে যোগ দিয়ে ইশরাক বলেন, শপথ না পড়ালে আবারও কঠোর আন্দোলনে নামবেন তিনি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সকল পর্যায়ে যারা এটার সাথে সংযুক্ত তাদেরকে শেষবারের মতো আহ্বান জানাবো, আপনারা অবিলম্বে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য পদক্ষেপ নিন, অন্যথায় আগামীকাল থেকে ঢাকা নগরবাসীকে সাথে নিয়ে এই আন্দোলনকে আরো বেগবান করা হবে। আন্দোলনের কারণে বন্ধ রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সব কার্যক্রম। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা। আপনারা দেখছেন সন্ধ্যা 7টার খবর। সময় হলো একটা বিরতি। ফিরে আসছে একটু পরেই, সাথেই থাকুন।
আবার আমন্ত্রণ সন্ধ্যা 7টার খবরে। আপনারা চ্যানেল 24 দেখছেন। মেজর সিনহা রাশেদ হত্যা মামলায় ওসি প্রদীপ ও লিয়াকতের ফাঁসি বহাল থাকবে কিনা জানা যাবে সোমবার। আজ উভয় পক্ষের শুনানি শেষে হাইকোর্ট রায়ের এই দিন ধার্য করেন। অ্যাটর্নি জেনারেল বলেছেন, মেজর সিনহা হত্যায় ভয়াবহ নৃশংসতার মাত্রা বিবেচনায় নিম্ন আদালতের সাজা বহাল রাখাই উচিত। রাত হলেই যেন গুজব ওঠে ফাঁসি হচ্ছে মেজর সিনহা হত্যার আসামি ওসি প্রদীপের। গুজবের যে ডালপালা ছড়িয়েছে মূলধারার গণমাধ্যম পর্যন্ত। অবশেষে বৃহস্পতিবার হাইকোর্টে ঠিক হয় 2 জুন ঘোষিত হবে এ মামলার রায়। এদিন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা উচ্চ আদালতে তার যুক্তি উপস্থাপনে বলেন, মেজর সিনহা হত্যাকাণ্ডে নিম্ন আদালতে দেয়া ওসি প্রদীপ ও লিয়াকতের ফাঁসিসহ সব আসামির সাজা বহাল রাখাই সঠিক বিচার হবে। কারণ যে প্রক্রিয়া মেজর সিনহাকে হত্যা করা হয়েছে তার নৃশংসতা হার মানায় সবকিছুকেই। করবোরেটিভ এভিডেন্স বলছে মেজর সিনহাকে এরা খুন করেছে, কি উদ্দেশ্যে খুন করেছে, কে কিভাবে এই খুনে অংশ নিয়েছে, অংশীদারিত্ব বজায় রেখেছে, সেটা রাষ্ট্রপক্ষ বিয়ন্ড অল রিজনেবল ডাউট প্রমাণ করেছে। কোনো মৃত্যু পাখির পালকের মতো হালকা, কোনো মৃত্যু থাই পাহাড়ের মতো ভারী। মেজর সিনহার মৃত্যু আমাদের গোটা মানুষকে, গোটা দেশকে এমনভাবে নাড়া দিয়েছে যে ওই মৃত্যুটা আমাদের বুকের উপরে থাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে। আমরা যদি এটার বিচার করে যেতে না পারি তাহলে কবি হেলাল হাফিজের ভাষায় উত্তর পুরুষের ভীরু কাপুরুষের উপমা হয়ে থাকবো। এই নিয়ে কথা হয় মেজর সিনহার পরিবারের সাথে। তাদের দাবি বহাল থাকুক নিম্ন আদালতের সাজা। প্রত্যাশা যে দৃষ্টান্তমূলক শাস্তি যেটা হয়েছে সেই রায়টা বহাল থাকবে আমরা আশা করছি, এবং সেটা কার্যকর হবে দ্রুত। এটাই পরবর্তীতে আমরা পরবর্তী প্রতিক্রিয়া জানাবো। 2020 সালে 31 জুলাই রাতে টেক্সটাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ। 2022 সালের 31 জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ জড়িত 2 জনকে মৃত্যুদণ্ড ও 6 জনকে যাবজ্জীবন সহ 7 জনকে খালাস দেন। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। সেলফি আপু, এখন কিছু খাওয়াও। এখন ইভিনিং এর চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং। মিস্টার নুডলস হয় কুকিং, টেস্ট হয় অ্যামেজিং। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ যে অবদান রেখে চলেছে তা বিশ্বের জন্য অনুপ্রেরণা। আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসে কথা বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অতীতের মতো ভবিষ্যতেও দায়িত্ব পালন করে যাবে সেনাবাহিনী। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষী যাচ্ছে 80-এর দশক থেকে। এরপর বিশ্বের বিভিন্ন সংকটপূর্ণ অঞ্চল কঙ্গো, হাইতি, সিয়েরা লিওন, দক্ষিণ সুদান, মালি সহ আরও অনেক দেশে অংশ নেয় শান্তিরক্ষায়। এই সংখ্যা 2 লাখেরও বেশি। বিশ্ব শান্তিরক্ষার এ যাত্রায় 35 বছরে জীবন দিয়েছে 168 বাংলাদেশি শান্তিরক্ষী। আহত হয়েছে অন্তত 257 জন। আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। এতে সেনা প্রধান বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমাদের শান্তিরক্ষীগণ নিজের জীবনের ঝুঁকি নিয়ে উন্নত প্রশিক্ষণ, নৈতিক মূল্যবোধ, দক্ষতা এবং নিরপেক্ষতার প্রমাণ রেখে সকল চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বদা প্রস্তুত। প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, মিশনের নতুন নতুন চ্যালেঞ্জের সাথে খাপ খাইয়ে নিতে হবে বাংলাদেশকে। আমরা বাংলাদেশ সব সময় সাপোর্ট করছি এবং ভবিষ্যতে আমরা যে সাপোর্ট সরকার এবং বিভিন্ন সাথে সাপোর্ট করব, এই ব্যাপারে আমরা আমাদের অঙ্গীকার ব্যক্ত করছি। সেটা সবসময় যারা শান্তিরক্ষা পানি তাদের জন্য থাকবে।
পরে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় দায়িত্ব পালনের সময় শাহাদাত বরণকারী ও আহত সদস্যদের স্বজনদের সম্মাননা দেওয়া হয়। ভিডিও কনফারেন্সে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরতদের বক্তব্য শোনেন অর্থ উপদেষ্টা পেশাদারিত্বের সাথে তাদের। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। সময় হলো আরেকটা বিরতি, আরো খবর নিয়ে একটু পর ফিরছি।